হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের ক্লাসটা ছিল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার রেকর্ড করে দিচ্ছি। গত ক্লাসে আমরা শিখেছিলাম অ্যাসেট এবং লায়াবিলিটিসের নিয়ে আমাদের যে অ্যাকাউন্টিংয়ের একটা ইকুয়েশন আছে সেটার এক্সটেন্ডেড ফর্মটা দেখেছিলাম আমরা যেখানে বলেছিলাম ওনার সিকিউরিটিটাকে যদি আমরা একটু ভেঙে লিখতে চাই তাহলে আমরা সেখানে কি পাই। সেখানে আমরা পাই ওনার্সের ক্যাপিটাল। ওনার্স যদি কিছু টাকা তুলে নিয়ে যায় তাহলে ওনার্সের ক্যাপিটালটা যেহেতু কমে যায়, এই জন্য আমরা ড্রয়িংটাকে বা ওনারের উত্তোলনটাকে বাদ দিয়ে দেখাই। এরপরে যদি কোনো রেভিনিউ হয়, প্রতিষ্ঠানের রেভিনিউ মানে হচ্ছে কোনো আয় যদি হয় তাহলে সেটা আমরা ক্যাপিটালের সাথে যোগ করি, আর যদি কোনো এক্সপেন্স হয় তাহলে সেটা আমরা ক্যাপিটাল থেকে বাদ দেই। তার মানে একটা ওনার্স ইকুইটি ভাঙলে আমরা যে সূত্রটা পাই তা হচ্ছে ওনার্স ইকুইটি মাইনাস ওনার্সের ড্রয়িং প্লাস ওনার্সের রেভিনিউ মাইনাস ওনার্সের এক্সপেন্স। এখানে অনেক ধরনের এক্সপেন্স আসতে পারে, অনেক ধরনের রেভিনিউ আসতে পারে, আর ড্রয়িংটাও বিভিন্ন কারণে বিভিন্ন সময় হতে পারে। তাহলে ওনার্স যদি কোনো বাড়তি ক্যাপিটাল নিয়ে আসে বছরের মাঝামাঝি তাহলে কি হবে? ক্যাপিটালটা বেড়ে যাবে। তার মানে ওনার্সের অতিরিক্ত যে মূলধনটা নিয়ে আসবে সেটা ইকুইটির সাথে যোগ হবে। এই ছিল আমাদের এক্সটেন্ডেড যে ইকুয়েশনটা। এরপরে আমরা শিখেছিলাম লায়াবিলিটি সম্পর্কে আমরা দেখেছিলাম। এরপরে আমরা জেনেছিলাম লায়াবিলিটি দুই ধরনের, একটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটি আর একটা হচ্ছে শর্ট টার্ম লায়াবিলিটি। লং টার্ম লায়াবিলিটিগুলোর মধ্যে ছিল লোন বা বন্ড, যেগুলো আমরা একটু বেশি সময় ধরে ব্যবহার করার সুবিধাটা পাই, যে লায়াবিলিটিগুলো আমরা একটু দেরিতে পরিশোধ করি আর কি, সেগুলোকে আমরা বলছি লং টার্ম লায়াবিলিটি। এছাড়া আমাদের শর্ট টার্ম যে লায়াবিলিটিগুলো সেগুলো আমরা এক বছরের মধ্যে সাধারণত পে করে দিয়ে থাকি, মানে এক বছরের মধ্যে আমাদেরকে পরিশোধ করতে হয়। এই ধরনের দায়গুলোকে বা লায়াবিলিটিসগুলোকে আমরা বলছি শর্ট টার্ম লায়াবিলিটি। যেমন অ্যাকাউন্টস পেয়েবল একটা আমাদের শর্ট টার্ম লায়াবিলিটি। এছাড়াও আমাদেরকে যদি কোনো স্যালারিজ দিতে হয় বা কোনো রেন্ট যদি আমাদের পেয়েবল থাকে সেগুলো আমাদের কি হবে? শর্ট টার্ম লায়াবিলিটি বা স্বল্পমেয়াদী দায় হবে। লেকচার 5 মানে গত ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে কথা বলেছিলাম তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা ছিল সেটা হচ্ছে 4 ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে বোঝা বা আন্ডারস্ট্যান্ডিং দ্য 4 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে গ্যাপের এবং আইএফআরএসের, কিছু প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কয়েকটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয়। তার আগে চলুন আমরা একটু জেনে নিই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আসলে কী। Financial statements are the written records that convey the business activities and the financial performance of a company. তার মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা একটা রিটেন রেকর্ড বা একটা লিখিত একটা দলিল বা লিখিত একটা রিপোর্ট বলতে পারি, যেটা কিনা বিজনেসের বিভিন্ন যে কাজগুলো, বিজনেসের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো সেগুলোকে কি করে? লিপিবদ্ধ করে, মানে রেকর্ড করে, এবং প্রতিষ্ঠানের যে আর্থিক অবস্থার যে পারফরমেন্সটা, মানে ফাইন্যান্সিয়াল যে পারফরমেন্সটা সেটা শো করে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সহজ ভাষায়, একদম সহজ কথায়, এটা হচ্ছে একটা রিপোর্ট। আমাদের প্রতি মাসে বা প্রতি বছরে একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হয়, সেগুলোকে আমরা সাধারণত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে থাকি। বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে। এর মধ্যে সবচেয়ে কমন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো যেগুলো গ্যাপ আর আইএফআরএস রিকোয়ার করে থাকে সেগুলো একটু দেখব এখন। গ্যাপ সাধারণত 4টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, নাম্বার 2 হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নাম্বার 3 হচ্ছে ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এবং নাম্বার 4 হচ্ছে ব্যালেন্স শিট। ইনকাম স্টেটমেন্টে সাধারণত আমাদের আয় এবং ব্যয়গুলোর কথা আমরা এখানে লিখে থাকি। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের আয় হয়ে থাকে, ব্যয় হয়ে থাকে, সেগুলো আমরা ইনকাম স্টেটমেন্টে লিপিবদ্ধ করি। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমরা প্রতিষ্ঠানের নগদ যে প্রবাহ, নগদ টাকা আদান প্রদানের যে প্রবাহটা, সেটাকে আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে লিপিবদ্ধ করে থাকি। আর স্বাভাবিকভাবে ওনার সিকিউরিটি স্টেটমেন্টে আমরা ওনার মানে মালিকের যে সত্ত্ব, মালিকানা সত্ত্ব, সে কত টাকা মূলধন নিয়ে আসলো, সেখান থেকে কত টাকা তুলে নিয়ে গেল, রেভিনিউ কত পেলো, ডিভিডেন্ড কত পেলো, এই সব কিছু আমরা ওনার সিকিউরিটি স্টেটমেন্টটাতে লিপিবদ্ধ করে থাকি। আর ব্যালেন্স শিটটা আমাদের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার মূল চিত্রটা তুলে ধরে, যেখানে আমরা সম্পদ এবং দায়গুলোকে রেকর্ড করি।
এছাড়াও আইএফআরএসের কিছু রিকোয়ারমেন্ট আছে যেখানে 4টা স্টেটমেন্টের কথা বলা আছে, যেগুলো অনেকটাই গ্যাপের মতো, একটু চেঞ্জ আছে। প্রথম দুটোতে কোনো চেঞ্জ নেই। ওনার্স ইকুইটি স্টেটমেন্টটাকে নামটা একটু বদলে দিয়েছে আইএফআরএস, সেটা এখন বলে হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। আর ব্যালেন্স শিটটার নাম এখন আমরা বলি সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এছাড়াও আইএফআরএস প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বলে যে কিছু নোটস এবং ডিসক্লোজার দেওয়ার জন্য, যেই অ্যাকাউন্টিং বা ইনফরমেশনগুলো সম্পর্কে এখনও পুরোপুরি কোনো হয়নি, নিষ্পত্তি হয়নি, এ ধরনের কোনো যদি কেস থেকে থাকে, কোনো দায় যদি এই ধরনের থেকে থাকে, বা কোনো ঘটনা যদি হয়ে থাকে যেগুলো এখন নিষ্পত্তি হয়নি, যেগুলোর সিদ্ধান্ত এখনও বাকি আছে, সেই ধরনের সিদ্ধান্তর জন্য আইএফআরএস বলে যে নোটস দিতে বা ডিসক্লোজার দিয়ে দিতে। এখন আমরা একটা প্রতিষ্ঠানের ইনকাম স্টেটমেন্টের একটা উদাহরণ দেখব। একটা ইনকাম স্টেটমেন্টের উদাহরণটা যদি আমরা দেখি, এটা একটা জেনারেল ফরম্যাট, যে ফরম্যাটে প্রতিষ্ঠানের নাম থাকবে প্রথমেই, তারপর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট কথাটা লেখা থাকবে, এরপর একটা ছোট্ট করে একটা ডেট দিতে হয়। প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের পণ্য থাকে, সেগুলোকে সেল করে আমরা যেটা পাই সেটাকে আমরা নেট সেল বলি, এবং সেখান থেকে আমরা বাদ দিয়ে আমাদের সেলের সাথে সম্পর্কযুক্ত যেই কস্টগুলো, কারণ সেল করতে গেলে তো আমার সাধারণত প্রোডাক্টটা তৈরি করতে নিশ্চয়ই তার আগে কিছু কস্ট হয়েছে, সেই কস্টগুলো আমরা সেলস থেকে, নেট সেল থেকে বাদ দিয়ে দিই। এরপরে আমরা যেটা পাই সেটা হচ্ছে গ্রস প্রফিট, বা আমাদের একটা গ্রস একটা লাভ, সেটা থেকে আমরা বাদ দিই সেলিং এবং অপারেটিং এক্সপেন্সগুলো। সেলিং এবং অপারেটিং এক্সপেন্স মানে হচ্ছে বিক্রি করতে গিয়ে যে ধরনের খরচগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা বলছি সেলিং অ্যান্ড অপারেটিং এক্সপেন্স। এছাড়া আমাদের জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাদ দিতে হয়। এগুলো হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কিছু খরচ, যেগুলো সাধারণত সেলের সাথে সম্পর্কযুক্ত নেই, মানে বিক্রয়ের সাথে যেগুলো সম্পর্ক নেই, কিন্তু যেগুলো প্রতিষ্ঠানে হয়ে থাকে সচরাচর। যেমন যেমন আমার একজন ম্যানেজার আছেন, বা আমার প্রতিষ্ঠানের গুদামের ভাড়া দিতে হয়, তো সেই ম্যানেজারের সাথে আসলে সেলের কোনো সম্পর্ক নয়। আমার যদি বিক্রি কমও হয় বা বেশি হয়, তাকে আমাকে বেতন দিতে হয়, বা আমি যে গুদামটাতে আমার পণ্যটাকে স্টোর করি সেখানকার ভাড়া আমার প্রতি মাসে দিতে হয়। এই ধরনের প্রাতিষ্ঠানিক যে খরচগুলো, যেগুলো আসলে সেলস বাড়া বা কমার সাথে কোনো সম্পর্ক নয়, সেগুলোকে আমরা বলছি জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এগুলোকে বাদ দেওয়ার পর আমরা যেটা পাই সেটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স, টোটাল এই দুটো জিনিসকে একসাথে অপারেটিং এক্সপেন্স বলে। এগুলোকে বাদ দেওয়ার পর আমরা পাই আসলে অপারেটিং ইনকাম। এরপর আমরা এখান থেকে আদার ইনকামগুলোকে বাদ দিই। আদার ইনকাম মানে হচ্ছে যে ইনকামগুলো আমার প্রতিষ্ঠানের নিয়মিত ইনকাম না, মানে হচ্ছে প্রতিষ্ঠানে হঠাৎ করে কিছু নিউজ পেপার জমা হয়েছে, যেটা আমরা বলেছিলাম ক্লাসে, যে হঠাৎ করে কিছু নিউজ পেপার জমা হয়েছে, অনেকগুলো নিউজ পেপার হয়ে গিয়েছে, এগুলো আমরা এখন কি করব। এগুলো যখন আমরা বিক্রি করে দিব, হয়তো আমরা কিছু টাকা পেলাম, এটা আমার একটা ইনকাম, বা এটা আমার একটা কিছু লাভ হলো। তো এই টাকাটা তো আমি প্রতি মাসে মাসে পাই না, তাই না? বা আমার একটা ইনস্ট্রুমেন্ট আছে যেখান থেকে আমি কিছু একটা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট থেকে কোনো একটা লাভ হলো, মানে আমি কোথাও একটা ইনভেস্ট করেছিলাম, সেই ইনভেস্ট থেকে আমার কিছু একটা লাভ এসেছে। এই যে গেইনগুলো এই ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট থেকে বা আদার ইনকামগুলো, এগুলো কিন্তু আমার নিয়মিত আয় না, সেলস থেকে না, এগুলো মাসে একবার হয়, হয়তো বা 2 মাসে একবার হয়। এইগুলোকে আমরা এই আদার ইনকামের আওতায় নিয়ে আসবো। এরপরে যদি কোনো লস হয়ে থাকে ফরেন কারেন্সির কারণে, ফরেন কারেন্সি মানে হচ্ছে আমি বৈদেশিক মুদ্রা যদি বিনিময় করে থাকি, অনেক সময় ডলারের দাম ওঠানামা করে না, তখন কি হয়, ডলারের দাম ওঠানামা করলে আমাদের অনেক সময় বিক্রি করতে গিয়ে বা কিনতে গিয়ে আমাদের কিছু লস হয়, মাঝে মাঝে অনেক কমে গেলে দাম, আমাদের তখন বিক্রি করতে গেলে লস হবে না। সেই লসগুলোকে, বা আমার যদি প্রতিষ্ঠানটা এমন হয় আমার ইন্ডিয়াতেও একটা আউটলেট আছে, বাংলাদেশেও একটা আউটলেট আছে, তো আমি ইন্ডিয়ার হিসাবগুলো ওখানকার রুপিজে রাখলাম, বাংলাদেশের হিসাবগুলো আমি এখানকার বিডিটিতে রাখলাম। যখন আমি দুইটাকে ম্যাচ করতে গেলাম, তখন আমার দেখা গেল যে ফরেন কারেন্সির ক্ষেত্রে আমার কিছু লাভ বা লস হয়েছে। ফরেন কারেন্সি যে কনভার্ট করতে গেলে, যখন বছর শেষে এসে আমি বাংলাদেশি টাকায়, যদি আমার হেডকোয়ার্টারটা বাংলাদেশে হয়, বাংলাদেশি টাকায় যদি আমি কনভার্ট করতে যাই, তাহলে আমার কিছু লস হয়ে থাকে বা লাভ হয়ে থাকে। সেই ধরনের আনইউজুয়াল লাভ বা আনইউজুয়াল গেইন যদি থেকে থাকে, তাহলে আমরা লস যদি থেকে থাকে, তাহলে আমরা কি করব, এখান থেকে বাদ বা যোগ দিব। গেইন হলে যোগ করব, লস হলে কি করব, বাদ দিব। এছাড়াও কিছু ইন্টারেস্ট এক্সপেন্স আসে আমাদের। ইন্টারেস্ট এক্সপেন্স মানে হচ্ছে আমি যদি কোনো লোন নিয়ে থাকি, সেখানে যদি আমাকে কোনো সুদ পরিশোধ করতে হয়,
সেই ধরনের খরচগুলোকে আমাকে এখান থেকে বাদ দিতে হবে। এরপরে যেটা পাবো আমরা তা হচ্ছে আমাদের ইনকাম বিফোর ট্যাক্সেস। এরপর আমাদেরকে স্বাভাবিকভাবে ট্যাক্স দিতে হবে, ট্যাক্স একটা আমাদের এক্সপেন্স। এটা দেওয়ার পরে সর্বশেষে আমরা যা কিছু পাবো সেটা হচ্ছে আমাদের নেট ইনকাম। এইভাবে আমরা একটা ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করে থাকি একটা প্রতিষ্ঠানের। নেক্সট যে এক্সাম্পলটা আমরা দেখব এটা হচ্ছে একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের। একটা প্রতিষ্ঠানে আমরা বলেছিলাম যে 3টা অ্যাক্টিভিটিস থাকে বা 3টা অ্যাক্টিভিটিস হতে পারে, মেজর 3টা অ্যাক্টিভিটিস। কি একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। অপারেটিং অ্যাক্টিভিটিস মানে হচ্ছে একটা প্রতিষ্ঠান রান করতে গিয়ে, মানে প্রতিষ্ঠানটা চালাতে গিয়ে যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো হয়ে থাকে, সেলস, পারচেজ বা প্রতিষ্ঠানে বিজ্ঞাপন দেয়া, প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ, যেই কাজগুলো আমরা প্রতিষ্ঠানটা চালাতে গিয়ে হয়ে থাকে আমাদের, সেইগুলোকে আমরা বলছি অপারেটিং এক্সপেন্স। এখন আমরা অপারেটিং এক্সপেন্সের প্রথমে আমার কিছু ক্যাশ ইনফ্লো হয়, ইনফ্লো মানে প্রতিষ্ঠানে আসে, সেগুলো কেমন, নেট ইনকাম, এটা একটা ক্যাশ আসা। এরপর কিছু ক্যাশ চলে যায়, আমার কিছু টাকা প্রতিষ্ঠান থেকে চলে যায় অপারেটিং অ্যাক্টিভিটিসের ফলে, সেগুলোকে আমরা কি করব, এখান থেকে বাদ দিয়ে দেব। এর পরের যে অ্যাক্টিভিটিসটা আছে সেটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আমার প্রতিষ্ঠানে যখন টাকা একটু বেশি থাকে, যখন উদ্ধৃত থাকে বা সারপ্লাস থাকে, সারপ্লাস মানে হচ্ছে টাকা বেশি থাকা, যখন আমার যা কিছু লিকুইড থাকা প্রয়োজন তার থেকে যখন টাকা বেশি থাকে, তখন আমরা কি করি, একটা ভালো ইনভেস্টমেন্টের কথা চিন্তা করি, কোথায় বিনিয়োগ করলে, কোথায় টাকাটা খাটালে টাকাটা থেকে আমার কিছু লাভ আসবে, এরকম চিন্তা করি। তাই প্রত্যেকটা প্রতিষ্ঠানই চিন্তা করে কোথাও না কোথাও বিনিয়োগ করার, যেখান থেকে তাদের টাকাটা আসবে। তো সেই ধরনের কাজগুলোকে আমরা বলি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। মানে একটা ইনভেস্ট করে আমি সেখানে যদি সেখান থেকে যদি কোনো কিছু ক্যাশ চলে আসে, বা সেখান থেকে যদি আমি কোনো সেল করে, কোনো ইনস্ট্রুমেন্ট সেল করে যদি আমি সেখান থেকে কোনো লাভ পাই, সেগুলোকে আমরা বলছি আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে ক্যাশ ইনফ্লো বা আউটফ্লো। আচ্ছা, এরপরে আমাদের যে অ্যাক্টিভিটিসটা আছে সেটা হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানে অর্থের যোগান কোথা থেকে হবে। আমাদের প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে মূলধন লাগে, টাকা পয়সা তো লাগবে একটা প্রতিষ্ঠান চালাতে গেলে, তো মূলধন লাগে, মাঝে মাঝে অতিরিক্ত মূলধন লাগে, কোথাও থেকে হয়তো বা লোন নিতে হয় কখনো কখনো। তো এই যে আমার প্রতিষ্ঠানে মাঝে মাঝে শেয়ার ইস্যু করে টাকা আদায় করতে হয়, তো এই যে আমার প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের টাকার অর্থ সংস্থান, অর্থের যোগান কোথা থেকে আসবে, সেটা যেই অ্যাক্টিভিটিসগুলোর দ্বারা হয়ে থাকে সেগুলোকে আমরা বলছি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এখানে আমাদের কিছু টাকা আসে, আবার কিছু টাকা চলে যায়। যেমন আমি যদি একটা শেয়ার ইস্যু করি, শেয়ার ইস্যু করে যদি আমি টাকা কালেক্ট করি, শেয়ার ইস্যুর ফলে কি হয়, অনেকে আমার প্রতিষ্ঠানের শেয়ার কিনে নেয়, আমি একটা টাকা পাই। এই যে আমি শেয়ার ইস্যু করে টাকাটা পেলাম, এখন তো তাদেরকে আমাকে একটা লাভ দিতে হবে, এই লাভটার নাম হচ্ছে ডিভিডেন্ড। তো এই যে ফাইন্যান্সিংয়ের কারণে আমাকে কিছু ডিভিডেন্ড দিতে হচ্ছে প্রতি মাসে বা প্রতি বছরে বা প্রতি 6 মাস পর পর, এই কাজগুলো হচ্ছে, এই ক্যাশ ফ্লোগুলো হচ্ছে আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের সাথে সম্পর্কযুক্ত। তার মানে হচ্ছে একটা বছরে আমাদের 3 ধরনের কাজ হয়ে থাকে, একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা হচ্ছে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর একটা হচ্ছে আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এটা এভাবে ভাগ করার কারণ হচ্ছে আমার দেখা যে আমার প্রতিষ্ঠানে আসলে ফাইন্যান্সিংয়ে কতটুকু যাচ্ছে ক্যাশ ফ্লো, ইনভেস্টিংয়ে কতটুকু যাচ্ছে ক্যাশ ফ্লো, আর অপারেটিংয়ে কতটুকু যাচ্ছে। কারণ আমি যে ইনভেস্টটা করছি সেটা কি আদৌ লাভজনক কিনা, আমি যে ফাইন্যান্সিংটা নিচ্ছি সেটা আদৌ লাভজনক কিনা। এমন যদি হয় আমি 10 টাকা লোন নিলাম, প্রতি মাসে মাসে আমাকে এমন সুদ দিতে হচ্ছে যেখানে আমার আসলে লোনের থেকে বেশি আমার সুদের হয়ে যাচ্ছে, তো সেই ধরনের যদি হয়, ব্যাপার যদি হয়, তাহলে আসলে আমার লোনটা লাভজনক না বা আমার ইনভেস্টমেন্টটা লাভজনক না। এই কারণে আমরা এইভাবে করে সেগ্রিগেট করে বা আলাদা আলাদা করে বিভিন্ন অ্যাক্টিভিটিস থেকে আমাদের ক্যাশ ফ্লোগুলো আমরা দেখে প্রিপেয়ার করে থাকি। তো বছর শেষে আমাদের আমরা কি দিয়ে শুরু করেছিলাম, বছরের শুরুতে যে ক্যাশ দিয়ে শুরু করেছিলাম সেটা নিয়ে আসার ফলে আমরা বছরের এন্ডে যেটা ক্যাশ থাকে সেটা আমরা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা প্রিপেয়ার করার ফলে পেয়ে যাই। এরপরে যে স্টেটমেন্ট আমরা দেখেছিলাম সেটা হচ্ছে একটা ওনার্স ইকুইটি স্টেটমেন্ট।
এই স্টেটমেন্টটা খুব ছোট্ট এবং সহজ। এখানে ওনার্সের ইকুইটি জানুয়ারির 1 তারিখে কত ছিল, মানে বছরের শুরুতে কত ছিল, তারপর সাথে হচ্ছে নেট ইনকামটা যোগ হয়, এখান থেকে ওনার্স যদি কোনো টাকা তুলে নিয়ে যায় সেটা বাদ যায়, দ্যাটস ইট। এরপরে আমাদের ওনার্সের 31 ডিসেম্বরে বা বছর শেষে তাদের একটা ইকুইটি আমরা পেয়ে যাই। এটা খুব সহজ, এটা তৈরি করতে একদমই সময় কম লাগে। লাস্ট বাট নট লিস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী, যেটাকে আমরা ব্যালেন্স শিটও বলে থাকি গ্যাপের ভাষায়। এখানে আমরা আমাদের অ্যাসেট, লায়াবিলিটিস এবং ওনার্স ইকুইটিগুলোকে তুলে ধরি। তো এখানে অ্যাসেটগুলোকে আমরা আসলে তারল্যের ভিত্তিতে সাজাই। আমি গত ক্লাসে বলেছিলাম তারল্য মানে হচ্ছে লিকুইডিটি, মানে হচ্ছে সবচেয়ে তরল সম্পদগুলো যেগুলোকে আমরা খুব তাড়াতাড়ি ক্যাশে কনভার্ট করতে পারি, সেই ধরনের কারেন্ট অ্যাসেটগুলোকে দিয়ে আমরা শুরু করি, যেমন ক্যাশ, ইনভেন্টরি, অ্যাকাউন্টস রিসিভেবল, এই অ্যাসেটগুলোকে দিয়ে আমরা শুরু করি। এরপর ধীরে ধীরে আমরা স্থায়ী বা ফিক্সড অ্যাসেটের দিকে যাই। আর লায়াবিলিটিসের ক্ষেত্রেও সেম, আমরা তরল দায়গুলো দিয়ে শুরু করি, যেমন অ্যাকাউন্টস পেয়েবল বা আমাদের কোনো অ্যাক্রুয়েড এক্সপেন্স যদি থাকে যেগুলোকে আমরা এই বছরের মধ্যে পরিশোধ করতে হবে, সেগুলোকে দিয়ে আমরা শুরু করি। আমার লায়াবিলিটিসগুলো এখানে চলে আসে। লায়াবিলিটিসের সাথে আরও আসে হয়তো বা লায়াবিলিটিসের কোনো যেমন সুদ থাকলে, যেমন ইন্টারেস্ট যদি থেকে থাকে তাহলে চলে আসে। আবার যদি ফিক্সড অ্যাসেট থেকে কোনো ডেপ্রিসিয়েশন যদি বাদ যায় সেটাও এখানে চলে আসে। এছাড়াও আমাদের ওনার্স ইকুইটির যে কমন স্টক বা রিটেন আর্নিংসের যে বিষয়গুলো সেগুলো এখানে আসে। এই হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল পজিশন একটা চিত্র বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা। সবশেষে যেই রিকোয়ারমেন্টটা আইএফআরএস চাই সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য একটা নোটস বা ডিসক্লোজার। যদি কোনো, আগেই বলেছি, যদি কোনো কেস যেটা এখনও পেন্ডিং আছে, যেটার এখনও কোনো রেজাল্ট হয়নি, যেমন আজকে হয়তো বা আমার অনেকগুলো ডেলিভারি ট্রাক আছে, একটা ট্রাক কোথাও অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করার ফলে ট্রাকটাকে পুলিশ হয়তো আটকে রেখেছে। তো আটকে রাখার ফলে আমি আসলে জানি না যে আমাকে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আমার ট্রাকটা যেহেতু অ্যাক্সিডেন্ট করেছে, হয়তো বা আমি অন্য কাউকে ধাক্কা দিয়েছি বা এরকম কিছু হয়েছে, তো আমি এই ক্ষতিপূরণটার পরিমাণ এখনও জানি না। এখন আজকে যেহেতু বছরের শেষ দিন, আমাকে তো একটা ফাইন্যান্সিয়াল প্রিপেয়ার করতে হবে, স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে। তো এখন আমি আসলে এখানে কি করব? এখানে কি আমি ক্ষতিপূরণের টাকা দেখাবো যে আমার এত টাকা ক্ষতি হয়েছে, এটাকে আমার ইনকাম স্টেটমেন্টে বা কোথাও দেখাতে হবে কি না? এই লস অথবা মানে প্রবাবল যে লসটা, সম্ভাব্য যে ক্ষতিটা, এটার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ছোট্ট করে একটা নোটস দিয়ে দিতে হবে। এমনভাবে নোটসটা লিখে দিতে হবে যে অমুক জায়গায় আমার একটা ডেলিভারি ট্রাক যেটা অ্যাক্সিডেন্ট করেছে, যে কেসটা এখনও পেন্ডিং আছে, যেটার জন্য একটা ক্ষতিপূরণ দেওয়ার একটা সম্ভাবনা আছে। যদি আমি কেসটাতে হেরে যাই, আমাকে হয়তো একটা ক্ষতিপূরণ দিতে হতে পারে। তার মানে হচ্ছে আমার প্রতিষ্ঠান সম্ভাব্য একটা ক্ষতির মুখে আছে। এই ধরনের ছোট ছোট ডিসক্লোজারগুলো বা নোটসগুলো আমরা সাধারণত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার পরে সবশেষে নিচে লিখে দেব। এটা একটা আইএফআরএসের একটা রিকোয়ারমেন্ট। এরপরে আমরা শুরু করেছিলাম চ্যাপ্টার 2, মানে দ্য রেকর্ডিং প্রসেস। রেকর্ডিং প্রসেসের স্টেপগুলোর মধ্যে আমরা বলেছিলাম যে আমাদের এখানে 3টা স্টেপ আছে। একটা হচ্ছে, ফার্স্ট স্টেপটা হচ্ছে অ্যানালাইজ ইচ ট্রানজ্যাকশন ফর ইটস ইফেক্ট অন দ্য অ্যাকাউন্টস। এটা আপনারা অলরেডি কমপ্লিট করেছেন, মানে আপনারা ট্যাবুলার অ্যানালাইসিস এখন করতে পারেন। আপনারা প্রত্যেকটা ট্রানজ্যাকশন দেখে বলতে পারেন ট্রানজ্যাকশনটাতে কোনটা সম্পদ, কোনটা হচ্ছে দায়, আসলে কোনো খরচ হচ্ছে কি না, বা এটা কি আসলে কী ধরনের ইফেক্ট ফেলছে আমাদের সেই সূত্রটার মধ্যে, অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি যে সূত্রটা আছে সেখানে কী ধরনের ইফেক্ট ফেলছে, এটা আপনারা পারেন। সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে, এই যে ট্রানজ্যাকশনগুলো অ্যানালাইজ করা হলো, এখন আমরা এগুলোকে একটা জার্নালে নিয়ে যাব। তার মানে হচ্ছে এন্টার দ্য ট্রানজ্যাকশন ইনফরমেশন ইন এ জার্নাল, একটা জার্নালে নিয়ে যেতে হবে। জার্নাল মানে হচ্ছে একটা রেকর্ডিং বুক, যেখানে ডেবিট, ক্রেডিট, তারপর হচ্ছে ডেট, পার্টিকুলার্স, এই আমরা দেখব। জার্নালের উদাহরণ আমরা দেখব। এটাকে ভালো বাংলায় বলে হচ্ছে জাবেদা। থার্ড যে স্টেপটা সেটা হচ্ছে লেজার করা বা ট্রান্সফার দ্য জার্নাল ইনফরমেশন টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকাউন্টস ইন দ্য লেজার বা খতিয়ান। এর মানে হচ্ছে আমরা প্রত্যেকটা জার্নালে যে অ্যাকাউন্টসগুলো পাবো সেগুলোকে একটা করে, প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা করে খতিয়ানে নিয়ে যাওয়া বা একটা করে লেজার বা জেনারেল লেজার প্রিপেয়ার করা। সেই স্টেপগুলো কেমন হবে বা সেগুলোর উদাহরণ আমরা এখন দেখব।
প্রথমে দেখি জার্নাল কি। জার্নাল হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের রেকর্ড বুক, আগেই বলেছি। এটা কিছু ফর্মালি যদি আমরা একটু বলি তাহলে হচ্ছে জার্নাল ইজ আ ডিটেইল অ্যাকাউন্ট দ্যাট রেকর্ডস অল দ্য ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন অফ আ বিজনেস টু বি ইউজ ফর দ্য ফিউচার রিকনসাইলিং অফ অ্যাকাউন্টস অ্যান্ড দ্য ট্রান্সফার অফ ইনফরমেশন টু আদার অফিসিয়াল অ্যাকাউন্টিং রেকর্ডস সাচ এস দ্য জেনারেল লেজার। তার মানে এখানে তিনটা বিষয় ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে একটা রিটেন রেকর্ড। জার্নাল হচ্ছে একটা রিটেন রেকর্ড যেটা কিনা সব শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলোকে আইডেন্টিফাই করবে আর রেকর্ড করবে। কেন করবে? সেকেন্ড যে ইম্পর্টেন্ট ইস্যুটা সেটা হচ্ছে ফিউচার রিকনসাইলিংয়ের জন্য। ভবিষ্যতে যদি কোনো আমার কখনো রিকনসাইল করার প্রয়োজন হয় বা খুঁজে দেখার প্রয়োজন হয় সেই কারণে। থার্ড যে ইম্পর্টেন্ট পার্টটা সেটা হচ্ছে এগুলোকে অফিসিয়াল যে রেকর্ড আছে সেগুলোতে ট্রান্সফার করার জন্য আমরা জার্নাল প্রিপেয়ার করে থাকি। এখানে পাশে একটা উদাহরণ দেওয়া আছে জার্নাল কীরকম দেখতে হয়। জার্নালে 5টা ঘর থাকে। একটা হচ্ছে ডেট, তারপর হচ্ছে ডিটেলস, এরপর হচ্ছে রেফারেন্স থাকে, তারপর ডেবিট টাকার ঘর আর হচ্ছে ক্রেডিট টাকার ঘর। আমরা এখন একটা উদাহরণ দেখব। আমরা যে উদাহরণটা দিয়ে আসলে ট্যাবুলার অ্যানালাইসিস করেছিলাম এখানে সেই সেম উদাহরণটি আমরা দিব যাতে আমাদের বুঝতে সহজ হয়। এই জন্য ট্রানজ্যাকশন নাম্বার 1-এ বলেছে মিস নেহা স্টার্টেড এ কোম্পানি নেম NTA on September 1, 2020. She invested 15,000 cash in the business. তার মানে হচ্ছে নেহা একটা স্টার্ট করেছে কোম্পানি যার নাম হচ্ছে NTA, সেপ্টেম্বর 1 তারিখে যেটা চালু করেছে, এবং সে এখানে ইনভেস্ট করেছে 15,000 ক্যাশ। তার আপনার ক্লাসে বলেছিলেন যে আপনারা নিজেরাই আইডেন্টিফাই করতে পেরেছিলেন আসলে ক্যাশ বেড়েছে বা প্রতিষ্ঠানের সম্পদ বেড়েছে। তাহলে প্রতিষ্ঠানের সম্পদ বাড়লে আমরা সকলেই জানি যে অ্যাসেট বাড়লে অ্যাসেটটা কি হয়? ডেবিট হয়। আর যেহেতু প্রতিষ্ঠানে সে মূলধন নিয়ে এসেছে মানে ক্যাপিটাল হয়েছে, আমরা জানি যে ওনার্সের ইকুইটি বা ওনার্সের ক্যাপিটালটা বাই ডিফল্ট ক্রেডিট। তার মানে হচ্ছে আমাদের ক্যাশ বেড়েছে বা অ্যাসেট বেড়েছে, অ্যাসেটটা হচ্ছে আমাদের ডেবিট, এবং যেহেতু আমাদের ওনার্সের ক্যাপিটালটা বেড়েছে ক্যাপিটালটা হবে আমাদের ক্রেডিট। তাহলে আমরা চলেন পরের পেজে দেখি জানাটা ঠিক আছে কিনা। এখানে দেখেন জার্নালটা কমপ্লিট করেছে। প্রথমে ডেটটা দিয়েছে, ডেটটা দেওয়ার পরে তারা হচ্ছে লিখেছে যেহেতু ক্যাশ টাকা বেড়ে গিয়েছে ক্যাশ দিয়ে এখানে ডেবিটের ঘরে 15,000 টাকা লিখেছে। আর ওনার্সের ক্যাপিটাল যেহেতু বেড়েছে তা ক্যাপিটালের ওনার্স ক্যাপিটাল লিখে ক্রেডিটের ঘরে 15,000 টাকা লিখেছে। আর উপরে ছোট্ট করে একটা রেফারেন্স J5 লেখা ছিল, এটা রেফারেন্সের ঘরে লিখে দিয়েছে। এছাড়াও আরেকটা কাজ যেটা করতে হয় সেটা হচ্ছে একটা ব্যাখ্যা দিতে হয় নিচে। এই ট্রানজ্যাকশনটা শেষ হলে ট্রানজ্যাকশনের জাবেদাটা শেষ হলে ওখানে নিচে একটা ছোট করে ব্যাখ্যা দিতে হয়। ব্যাখ্যাটা কিছুই না, খুবই সহজ, যা করেছেন তাই। তার মানে হচ্ছে ওনার্স ইনভেস্টমেন্ট ইন দ্য বিজনেস, মানে এই এই ট্রানজ্যাকশনটাকে ছোট্ট করে লেখা আর কি সহজ ভাষায়। ওনার্স বিজনেসে ইনভেস্ট করেছে, টাকার কথা লেখার দরকার নাই, তারিখের কথা লেখার দরকার নাই, শুধুমাত্র ব্যাখ্যাটাকে শর্ট আকারে লিখে দেয়া। কেন লিখে দেয়া? কারণ যখন একটা মানুষ পরবর্তীতে অনেক মাস পরে সে জার্নালটা দেখবে তার হয়তো বা মনে নাও থাকতে পারে ট্রানজ্যাকশনটা কী হয়েছিল, সে যেন এই ব্যাখ্যাটা দেখে খুব সহজেই বুঝতে পারে ও আচ্ছা ওনার্স বিজনেসে ইনভেস্টমেন্ট নিয়ে এসেছিল, এই জন্য ক্যাশ ডেবিট হয়েছিল আর ওনার্সের ক্যাপিটাল ক্রেডিট হয়েছিল। সেকেন্ড যে ট্রানজ্যাকশনটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে NTA purchased computer equipment for 7,000 cash on September 5, 2020. তার মানে হচ্ছে কোম্পানিটা একটা কম্পিউটার ইকুইপমেন্ট পারচেস করেছে 7,000 টাকা ক্যাশে। খুবই ইম্পর্ট্যান্ট কথা, ক্যাশ শব্দটা, ক্যাশে কিনেছে। কয় তারিখে কিনেছে? সেপ্টেম্বরের 5 তারিখে কিনেছে। তার মানে হচ্ছে আপনারা বলেছিলেন যে যেহেতু কম্পিউটার ইকুইপমেন্ট কিনেছে তার মানে অ্যাসেট বেড়েছে। ইকুইপমেন্ট একটা অ্যাসেট, অ্যাসেট বাড়লে আমরা জানি অ্যাসেট ডেবিট হয়। আর যেহেতু সে ক্যাশ টাকা দিয়ে কিনেছে, ক্যাশ টাকা দিয়ে কিনলে কি হয়? ক্যাশ টাকা কমে যায় স্বাভাবিকভাবে। আমি এটা ক্যাশ টাকা দিয়ে কিনেছি, ক্যাশ টাকা কমে গেছে আমার বিজনেসের। আর অ্যাসেট বাড়লে যদি ডেবিট হয় তাহলে অ্যাসেট কমলে কি হবে? উল্টো হবে, তার মানে ক্রেডিট হবে। তাহলে এখানে প্রতিষ্ঠানের কম্পিউটার ইকুইপমেন্টের ডেবিট 7,000 টাকা, ক্যাশ ক্রেডিট 7,000 টাকা। আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে ক্যাশ কেন ক্রেডিট হয়? ক্যাশ তো একটা সম্পদ। তো যেটা বললাম ক্যাশ সম্পদ ঠিক আছে, কিন্তু সম্পদ যখন বাড়ে তখন যদি ডেবিট হয়, কমে গেলে ঠিক তার উল্টোটা হবে। তাহলে চলেন পরের পেজে দেখে আসি আমাদের ট্রানজ্যাকশনটা ঠিক আছে কিনা।
হ্যাঁ, 5 তারিখে দেখা যাচ্ছে যে ইকুইপমেন্ট ডেবিট এখানে 7,000 টাকা ডেবিটের ঘরে আর ক্যাশ ক্রেডিট 7,000 টাকা ক্রেডিটের ঘরে। এখানে নিচে ছোট্ট করে একটা এক্সাম্পল এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে যে পারচেজ অফ কম্পিউটার ইকুইপমেন্ট ফর ক্যাশ, ক্যাশে কম্পিউটার ইকুইপমেন্টটা কিনেছি। এইটা আমি দেখিয়েছিলাম ক্লাসে, যাদের আসলে বুঝতে সমস্যা হয়েছিল যে ক্যাশটা কেন ক্রেডিট হলো, তাদের জন্য আমি ঠিক আগের ক্লাসটার একটু উদাহরণটা টেনে নিয়ে এসেছিলাম। এখানে বলেছিলাম যে কম্পিউটার ইকুইপমেন্ট যখন পারচেস করে তখন আসলে ইকুইপমেন্টের জায়গায় অ্যাসেটটা বেড়েছিল ইফেক্টটা দেখানোর জন্য যে আমাদের ইকুয়েশনটাতে কীভাবে ইফেক্ট পড়ে। ইকুইপমেন্টটা বেড়েছিল, আবার ক্যাশটা কমে গিয়েছিল, মানে মাইনাস হয়েছিল। একবার অ্যাসেট প্লাস হয়েছে, আরেকবার অ্যাসেট কি হয়েছিল, মাইনাস হয়েছিল। এই জন্য আমরা কি করেছিলাম, ইকুইপমেন্টটাকে যেহেতু অ্যাসেট প্লাস করেছিলাম তাই ডেবিট দিয়েছি, আর যেহেতু ক্যাশটাকে মাইনাস করেছিলাম তাই ক্যাশটাকে ক্রেডিট দিয়েছিলাম। এটা জাস্ট হচ্ছে একটু বোঝানোর জন্য ক্লাসে দেখিয়েছিলাম, নাথিং এলস। এই পর্যন্তই বোধহয় ছিল আপনাদের আজকের লেকচার। একটু দেখি আর কিছু আছে কিনা। এ পর্যন্তই ছিল আপনাদের লেকচার 5। এরপর আমরা একটা সিটির কথা বলেছিলাম, সেটা ব্যাপারে ইনস্ট্রাকশন আপনাদের গুগল ক্লাসরুমে দেওয়া হয়েছিল, এভরিথিং অ্যাবাউট। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।